গল্পের শুরুতেই বলে নিচ্ছি, গল্পটি পুরোটাই কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। গল্পটি বোঝার জন্য পুরোপুরি দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। জাঙ্কুক ভাইকে আমি বিয়ে করব? সেই জাঙ্কুক ভাই যে উঠতে বসতে আমার ভুল ধরে কথায় কথায় ধমক দেয় সে? আম্মা, তোমার আবার মাথা ঠিক আছে তো? ওই খ্যাপাটে বজাতে বদরাগে চাচাতো ভাইয়ের নামটা শোনা মাত্রই তের মুখটা তিতো হয়ে গেল। তার সাথে বিয়ের কথা চলছে শুনতেই তের মেজাজ গড়গড় করে সপ্তম আসমানে চলে গেল বোধহয়। বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে ফুসফুস করে ভারী নিঃশ্বাস ফেলেছে সে। এই জাঙ্কুক ভাই তার বড় চাচার বড় ছেলে আর পরিবারের অতি আদরের তথাকথিত আদর্শ ছেলে। এক সময় স্থানীয় ভার্সিটির ক্যাম্পাসে রাজনীতি করে দাপিয়ে বেড়াতো তার এই চাচাতো ভাই। তার কাছে কত বকা খেয়েছে হিসেব নেই। সেই জাঙ্কুক ভাইকে বিয়ে করবে? দেখ মা, জাঙ্কুক আমাদের নিজেদের বাড়ির, নিজেদের ছেলে, নিজেদের হাতে বড় হওয়া ছেলে। তোর চাচি প্রস্তাব দিল বলেই তো রাজি হলাম আমরা। তেরে গায়ে স্যাপ করে নুনের সেটা লাগলো যেন। গত 3 মাস ধরেই সে বহু কষ্টে দিন পার করছে। তার 6 মাসের বয়ফ্রেন্ড সামান্য কারণে তার সঙ্গে ব্রেকআপ করে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তাকে। তারপর একদিন হুট করি সে তাদের সেমিস্টারের সবচেয়ে সুন্দরী মেয়েকে পটিয়ে পাঠিয়ে এখন চটিয়ে প্রেম করছে। আর তাদের মাখো মাখো প্রেম স্বচক্ষে দেখে তে প্রতিদিন কেঁদে কেটে বালিশ ভাসায়। ফলে কয়েকদিন যাবৎ ভেজা বালিশ রোদে শুকাতে দিলেই যেসব সন্দেহ করে বসছেন। যদিও তে ভেজা চুলে শোয়ার কথা বলে বেঁচে গিয়েছিল সেদিন, তাই এখন কেঁদে কেটে করোনা ভেজানোর বিকল্প পথ অবলম্বন করছে সে। তারা যৌথ পরিবার হয়, নিজের রুম আটকানোর প্রাইভেসিটুকু নেই বললেই চলে। কেউ তার চোখ ফোলা ধরতে পারলে হাসি তামাশা শুরু করতো। তাই নিত্য দিনের মতো ভেবেছিল বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করবে, কিন্তু তার হলো কই। বয়ফ্রেন্ড হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই মা জানায় সে নাকি জাঙ্কুক ভাইকে বিয়ে করতে চলেছে। ওই লোকটার সাথে বিয়ে হওয়া আর গলায় ফাঁস দেওয়া একই বিষয়। সে তার ভাবনা থেকে বেরিয়ে তার মাকে উত্তর স্বরে বলে উঠল, সেই যে জাঙ্কুক ভাইয়ের বাল্যকালের প্রেমিকা, তাকে যে ছাড়লো, তারপর ছ্যাঁকা খেয়ে তো ব্যাখ্যা হয়ে গেল। তারপর তার গার্লফ্রেন্ডের শোকে মুখ লুকাতে পালালেন কানাডা। বিয়ের কথা শুনে জিহাব বলে উঠল, সেটা দিন রাত পরিশ্রম করে স্টুডেন্ট ভিসায় কানাডা গিয়েছে। আর তুই এসব ফালতু কথা কোথায় পেয়েছিস? সে কি তোর মতো অপদার্থ? ফাজিল মেয়ে কোথাকার। ঠিক আছে মানলাম সে গুণী জ্ঞানী মহৎ ব্যক্তি, তা তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুখে দাড়ি গোফে কি বিচ্ছির অবস্থা হয়ে থাকে দেখেছো? কোনটা চোখ কোনটা নাক আমি খুঁজেই পাই না। তাই দেখলেই আমার ফোকলা দাঁতওয়ালা পানের দোকানদার আব্বাস আলীর কথা মনে পড়ে যায়। ধুর, আমার দাদাকে বিয়ে করা অসম্ভব। এবার জিহাব চটে গেল, একদম ফালতু কথা বলবি না। জাঙ্কুক মোটেও দেখতে আব্বাস আলীর মতো না। তুই জাঙ্কুককে শেষ দেখেছিলি 5 কি 6 বছর আগে। তাছাড়া দেশে থাকা অবস্থায়ও সে দেখতে শুনতে যথেষ্ট ভালো ছিল। তুই অপছন্দ করিস বলে তাকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করবি? বিয়ে না করার কারণ বলতো তে? প্রথমত তাকে জন্মের পর থেকে চাচাতো ভাই বলে চিনে এসেছি, আর তার সঙ্গে বিয়ে না, এটা সম্ভব না। দ্বিতীয়ত ভাইয়া গুণে গুণে আমার থেকে 8 বছরের বড়। তার ভাবনা আর আমার ভাবনার তফাৎ সর্বদা আকাশ পাতালে থাকবে। এরই মধ্যে ঘরে প্রবেশ করলো তের বাবা। আব্বা, আমি জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করব না। তোর চাচি তোর মায়ের কাছে আবদার রাখছে। আজ পর্যন্ত আমার আর তোর মায়ের জন্য কত কিছু করলো ভাবি, আমি কিভাবে মানা করব বল? আমি এই বিয়ে করব না। আর চাচি বললেই হলো, তার ছেলের মনও তো বুঝতে হবে তাই নাকি? তার ছেলে নিজে থেকে এসে তো আর এসব কথা বলেনি। জাঙ্কুক নিজের মুখে বিয়ের প্রস্তাব দিলে তুমি বিয়ে করতে রাজি হবে আম্মা জান? তে মনে মনে ফিসেল হাসি হাসি। তার মতে জাঙ্কুক কখনো এই কথা বলবে না, সে তো সবসময় ওকে বকাঝকা করে। পরের দিন ভার্সিটিতে লেকচার চলাকালীন ফোন ভাইব্রেট করে উঠল দের। ওকে দিয়ে কোড নাম্বার থেকে ফোন এসেছে দেখে অতিষ্ঠ হয়ে ফোন সুইচ অফ করে দেয় সে। ইদানিং রবি অফিস থেকে ঘন ঘন কল আসে। এই রবি অফিসের লোকেরা এত আজেইরা কেন? বাসায় এসে ফোন অন করতেই দেখে রবি অফিস থেকে কল এসে লিস্ট ভরে গেছে। রাতে পড়তে বসলে আবারও একই কোড নাম্বার থেকে কল পেয়ে বিরক্ত হয়ে রিসিভ করে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে পুরুষালী গম্ভীর স্বর ভেসে আসলো তার কানে। অত্যন্ত রাগী গলায় ধমক দিয়ে উঠে বলে সে, একবার তোকে পায়ে দাঁড়া, তোর ফোন আর তোকে উল্টো করে নিয়ে তোদের 3 তলা বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলে দেবো ফাজিল। সেই সকাল থেকে কল দিচ্ছি, আমার কল রিসিভ করছিস না কেন? এত বছর পর জাঙ্কুকের কণ্ঠস্বর শুনে তুই চমকে উঠল। কোড নাম্বারের দিকে চেয়ে মুখ বাঁকিয়ে ভেঙে তাকে। আবার ফোন কানে ধরে বিদ্রুপ স্বরে বলে ওঠে, শুনেছি সভ্য মানুষের দেশ কানাডা, কিন্তু সেখানে গিয়েও আপনি অসভ্যর মতো হুমকি থামকি দিচ্ছেন আমায়। পড়ালেখা করতে গিয়ে কি লাভ হলো বলুন? আপনার গুন্ডামি আর মাস্তামি তার কমলো না। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস?
ওহো, আপনার আচার ব্যবহারে যা দেখছি, আমি জ্ঞান দিলেও আপনি ঠিক হবেন না। তীর নির্বিকারতে জাঙ্কুক আক্রোশে ফেটে গর্জে ওঠে। তোর সঙ্গে রেগে কথা বলা কি পাপ হলো? আর তোকে যে এতবার করে কল দিতে হলো, সেটা কোনো অপরাধ না? কিসের এত ব্যস্ততা? কোন দেশের প্রেসিডেন্ট তুই? আপনার ফাও প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার। যা বলার বলুন, আমি কান খুলে শুনছি। জাঙ্কুক রাগ নিয়ন্ত্রণ করে নিজেকে সামনে নেয়। ওপাশ থেকে তার কণ্ঠটা হালকা নরম হয়ে এলো, খানিকটা রাশভারী স্বরে শোধায়, মা বিয়ের প্রস্তাব রাখায় তুই আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলি নাকি? যা বলার ছিল বলতে পারিস। আপনার মাথা গেছে? আপনিও কেন বিয়ে করছেন? আর কোথায় আমি, কোথায় আপনি? ভাই বোনদের মাঝে বিয়ে হয় নাকি? আপনার বাচ্চার ফুপু আমি, আমার বাচ্চার মামা আপনি। তাদের হক মেরে খাবেন না। হ্যাভ ইউ গন ক্রেজিতে? বিয়ে করলাম না, বউয়ের মুখ দেখলাম না, বাচ্চা কোথা থেকে হলো আমার? আরে একদিন না একদিন বাচ্চা কাছে তো হবেই। আপনি একটু চাচিকে বোঝান না প্লিজ। তোর চাচিকে কেন বোঝাতে হবে? আর চাচা তো ভাই বোনদের মাঝে বিয়ে হলে সমস্যা কোথায়? সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছেন আপনি। আমি আপনাকে বিয়ে করতে চাই না। কেন? আমার মাঝে কি সমস্যা? সব কিছু সমস্যা। আপনারা দেখতে এলাকার বিশিষ্ট আবুলের মতো লাগে। জাঙ্কুক রেগে থামিয়ে বলে উঠল, তোকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি সামনের মাসের 20 তারিখে আসছি তোকে বিয়ে করতে। অ্যান্ড আই কান্ট ওয়েট টু মিট ইউ দে। আমার জন্য রেডি থাকিস। তুই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে ফোন কেটে নিজের মাথায় চুল ধরে টেনে বসে সে আবার টেক্সট করে জাঙ্কুককে, অসম্ভব, আপনি কি পাগল হয়ে গেলেন? কেন? তুই নিজে তো আমার মুখ থেকে বিয়ের প্রস্তাব শুনতে চেয়েছিলি। এখন আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, ডু ইউ ওয়ান্ট টু ম্যারি মি? তুই এবার আর কোনো উত্তর দেয় না। এটা কি হলো? জাঙ্কুক ভাইয়া চাচির কথা নাচছে কেন? তার প্ল্যান ব্যাকফায়ার করলো কি করে? এরকম তো হওয়ার কথা ছিল না। ভাবতে ভাবতে মনে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো সে। টেনশনে কখন সে নখের অনেকটুকু তুলে ফেললো টেরই পেল না। সামনে শুক্রবার জাঙ্কুক আর তের বিবাহের দিন ধার্য করা হয়েছে। বাড়ির বড় ছেলে জাঙ্কুক গতকাল কানাডা থেকে বাংলাদেশে ফিরছে। দেশে থাকাকালীন জাঙ্কুকের হাবভাব কোনো কুখ্যাত গুন্ডা মাস্তানের থেকে কম ছিল না। স্কুলে থাকাকালীন রাজনীতিতে যোগ দিয়েছিল, তারপর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কমিটির বিশেষ সদস্য হয়ে উঠেছিল। কিন্তু এখন সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। ফর্মাল গেটআপে কোনো হিরোর থেকে কম লাগছে না। তবে পরিবারের সকলের সাথে কথাবার্তা হলো। ঘরের একমাত্র দুলালি তীর সঙ্গে দেখা হলো না তার। ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তে গত সপ্তাহে হোস্টেলে গিয়ে উঠেছে। যাই হোক না কেন, সে জাঙ্কুক বাড়িতে থাকা অবস্থায় কোনো ক্রমেই ঘরে পা রাখবে না। বাংলাদেশে আসার পর থেকেই জাঙ্কুকের ফোনে অদ্ভুত কিছু আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে লাগলো। প্রথম বার্তা না দিলেও পরবর্তীতে তাকে অনগল মেসেজে রিকোয়েস্ট দেওয়া শুরু করলো এরা। তার আইডিতে হঠাৎ এত নারী সমাজকে এভাবে হুমড়ি খেতে দেখে হতভম্ব হয়। ভাবলো হয়তো কেউ নিশ্চয়ই মজা করছে তার সঙ্গে। তবে মেসেজগুলো সবগুলো প্যাটার্ন একই ছিল। সেটা দেখে গভীর অনুসন্ধানে নামে। তারপর কিছুক্ষণ ঘাটাঘাটি করতেই জাঙ্কুক চোখ মুখ শক্ত করে নেয়। কঠিন অভিব্যক্তি নিয়ে ফোনের ডায়াল প্যাডের নাম্বার টাইপ করার সঙ্গে সঙ্গে কল লাগালো। কিছুক্ষণ পর কল রিসিভ করে নিয়ে মিষ্টি স্বরে শোধায় কেউ, জি কে বলছেন? তোর হবু বর বলছি। আমি এসেছি 3 দিন আগে, তবু নিজ দায়িত্বে আমার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলি না কেন? কণ্ঠস্বর চিনতে মুখ ঝামটা দেয়তে, হো আসছে আমার হবু বর। আপনাকে আমি বলেছি আমি আপনাকে বিয়ে করতে রাজি। তোর বাপ মা সবাই রাজি, তুই রাজি না হয়ে যাবি কই? আজব, আব্বা আম্মা রাজি হলেই বাকি। আপনি কি আমার বাপ মাকে বিয়ে করবেন? তাহলে আমার ধারণা ঠিক না? বিয়ে ঠেকাতে তুই আমার পেছনে লাগার জন্য তোর বান্ধবীদের লেলিয়ে দিয়েছিস, নাকি নিজের ফেক আইডি থেকেই আমায় বিরক্ত করছিস? কোনটা? তের চোখ কপালে, অবুঝ নিষ্পাপ হওয়া নাটক করে অবিশ্বাস্য গলায় বলে, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, আপনাকে আমি আমার মায়ের পেটের ভাই তুল্য মনে করি। আমার অভিভাবকের আসনে বসানোর মতো সম্মান করি। আপনি আমাকে এমন ভাবতে পারলেন? ফাজলামো করছিস? আমি তোর আপন ভাই, কানের নিচে 2টা দেব কিন্তু। আমি ধরা দিলে কানের নিচে কেন, যেখানে ইচ্ছে সেখানে মাইরেন। যে গর্তে লুকিয়েছি সেখান থেকে আপনার 14 গোষ্ঠীও আমাকে উদ্ধার করতে পারবে না। আর যদি গর্ত থেকে তোকে ধরে নিয়ে আসি, তাহলে তুই নির্দ্বিধায় কবুল বলবি তো? কবুল, আগে ধরে দেখান। কথাটা কান খুলে শুনতে, তোকে ধরে যদি না আমার বাসর ঘরের খাটের সঙ্গে হাত পা বেঁধেছি, তবে আমি জীবন জাঙ্কুক কোনো বালের পুরুষ না। সেই ভাষার কি করুণ অবস্থা! আপনি একটা চরম ঠোঁটকাটা অসভ্য মানুষ। আপনি পুরুষ হলেও কি না হলেও কি, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। মরে যাওয়ার আগে আমি পুরুষ কিনা সেটা নিজ চোখে দেখে নিস। আজকে রাত তোর হলেও শুক্রবারের রাত আমার। মাথায় নোট করে নে। জাঙ্কুকের কথায় তে ফেংসি কাটে, আমাকে রাগাস না দে।
শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, একবার ছুঁয়ে দেওয়ার সুযোগ পেয়ে নি তোকে কাহিল করে ছাড়বো, বুঝলি? ফোন কেটে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে নাইতে লজ্জায় তার কান লাল হয়ে গেছে। কোন বদ অশুভর পাল্লায় পড়লো সে। আজ সকাল থেকে তার ফোনটা কাজ করছিল না, তাই সে ফোন ঠিক করার জন্য বেরিয়েছিল, কিন্তু ব্যাগে আছে মাত্র 50 টাকা। সচরাচর চুরি ডাকাতির ভয়ে বেশি টাকা নিয়ে বের হয় না। মোবাইলটা ঠিক হবে কিনা দেখতে নিয়ে গেলে মেকানিক জানান মোবাইল ঠিক করতে কিনা 5000 টাকা লাগবে। তাই সে ফোন নিয়ে আবার হাঁটা ধরল। তখনই হুট করে কেউ ছো মেরে ফোনটা নিয়ে দৌড়ায়। তবে এমন নষ্ট ফোন কেউ চিন্তাই করছে ভেবে তে হাসবে না কাঁদবে ভেবে পায় না। কিছু দূর এগিয়ে চোর মহাশয় ফোন পরখ করতে টের পেল তিনি নষ্ট ফোন চুরি করেছে। ফলে দৌড়ে আবার তের কাছে গিয়ে ঘিরে দাঁড়ায়। তারপর হুমকি স্বরে বলে ওঠে, সব টাকা বের কর। তে ভয়ে ব্যাগ খুঁজতেই দেখে অনেকগুলো 1 পয়সা 2 পয়সা, তার কাছে 10 টাকা আছে মাত্র। সে পয়সাগুলো চোরের দিকে এগিয়ে দেয়। এই ফাজলামি করস, দেখে তো ভদ্র ও সচ্ছল পরিবারের মাইয়া মনে হয়, দেখি মজা লইতেছস। ভাইজান, আপনি ভুল বুঝছেন। আমি আব্বা আমার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে চাইনি বলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসছি। চোরটা করোনা হলো বোধহয়। সে তার পকেট হাতড়ে যতগুলো কয়েন পায় সবগুলো তেকে দিয়ে বিরক্ত মুখে প্রস্থান করে। তে পয়সাগুলোর দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকে। কি এক দুঃখের সময় চলছে তার। চোরও কিনা তার উপর করোনা করছে। সে এক পায়ে হেঁটে ভার্সিটির গেটে এসে থামতেই হাঁপিয়ে উঠল। যেই মেয়ে এসি ছাড়া চলে না, প্রাইভেট কার ছাড়া যাতায়াত করে না, সে আজ হেলতে দুলতে হাঁটতে হাঁটতে এখানে চলে আসলো। তবে ক্যাম্পাসে অন্য দিনের তুলনায় কোলাহলটা বেশি মনে হচ্ছে তার। ক্যান্টিন আর খেলার মাঠের সরু রাস্তা হয়ে ভবনের দিকে এগিয়ে যেতেই কে যেন দূর থেকে চিৎকার করে উঠছে, দেখ দেখ তে ভাবে এসেছে। দৌড়ে গিয়ে ধর তাকে। অপরিচিত মানুষের মুখে নিজের নাম শুনেতে হতভম্ব হয়ে গেল। লোকগুলো তার দিকে তেড়ে এসেছে। আতঙ্কে সে দিশা হারিয়ে যে পথ চোখে পায় সেই পথে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে জুতোর বেল্ট খুলে গিয়েছে দেখে সে জুতো খুলে দৌড়ায়, তবুও থামে না। হস্তদন্ত হয়ে রাস্তার মাথায় এসে সে পাগল প্রায়। এদিকে যে লোকগুলো তাকে তাড়া করছিল তারা অত্যন্ত সন্নিকটে। কোনো উপায় না পেয়ে সে সামনে থাকা গাড়িটার গ্লাসের জোরে জোরে শব্দ করতে থাকলো। ড্রাইভার গাড়ির কাজ ইঞ্জিত নিচে নামিয়ে দিতেই তে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করতে লাগলো, প্লিজ আমাকে বাঁচান। লোকগুলো আমায় অকারণে তাড়া করছে। আমি তাদের চিনি না, জানি না, কার সঙ্গে কোনো শত্রুতা নেই আমার। প্লিজ আমায় আপনার গাড়িতে উঠে দিন প্লিজ। তে ড্রাইভিং সিটে থাকা লোকটিকে দেখে না, তবে লোকটা বোধহয় তের শঙ্কিত চুপসানো মুখ ও নিষ্পাপ গোলগাল চোখ দেখে মায়া করলো। সে কোনো জবাব না দিয়ে পিছনের সিটটা খুলে দিল। আর তাতেই যেন তে ঢের স্বস্তি পেল। কোনো কিছু না ভেবেই গাড়ির ভিতরে চলে বসলো। ঢুকে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে যেই ড্রাইভিং সিটে থাকা লোকটিকে ধন্যবাদ জানাতে যাবে তার আগে সে লোকটার দিকে চেয়ে স্তম্ভ হয়ে গেল। কারণ গাড়িতে অন্য কেউ নয়, তার হুবু বর জাঙ্কুক বসে রয়েছে, যার সঙ্গে বিয়ে করবে না বলে পালিয়ে গেছে অবশেষে কিনা তার গাড়িতে এসে বসলো। তার সামনে সুঠম দেহে আকর্ষণীয় বলবান পুরুষ স্টিয়ারিং হুইলে হাতের উপর হাত ক্রস করে তার উপর থুতনি ঠেকিয়ে রেখেছে। তার মাথা হালকা কাত করা, প্রখর অন্তর্ভেদী দৃষ্টিতে আবদ্ধ করছে তাকে। জাঙ্কুক এক দৃষ্টিতে চেয়ে মোহনীয় ভঙ্গিতে হেসে গভীর কণ্ঠে ফিসফিসায়, টেলমি, তোর হাত আগে বাঁধবো নাকি পা আগে বাঁধবো? না শুধু চোখ বাঁধলে চলবে? কোন পজিশনটা তুই বেশি প্রেফার করিস? তের গাল লজ্জায় আষ্ট হয়ে ওঠে। চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। তারপর রাগে ফুসতে ফুসতে বলে উঠল, আপনি একটা নষ্ট মনের মানুষ, মুখে কোনো লাগাম নেই, অশীল অসভ্য পুরুষ কোথাকার। ওসব প্যাশনেট আদর ভালোবাসায় এক্সপিরিয়েন্স নেই বলে এসব অসভ্যতামি হয়ে ঠেকছে তোর কাছে। সমস্যা নেই, আমি আছি তো, সব শিখিয়ে পড়িয়ে দেব। আমাকে বের হতে দিন। জাঙ্কুকের চোখে মুখে কঠোর নির্বিকাত্ত ভাবলেশীন ভঙ্গিতে বলে উঠল, যা বের হ, তোকে কি আমি ধরে রেখেছি? তে দরজা খুলতে গেলে টের পায় দরজা লক করে রেখেছে সে চোখ গরম করে বলে ওঠে, আপনার গাড়িটা লক কেন দিয়েছেন? লক খুলুন, আমি বের হব। বের হতে দিন বলে লাফাচ্ছিস কেন? তুই এখনো তেলাপোকার মতো ওড়াউড়ি করিস? আমাকে তেলাপোকা বললেন আপনি? জাঙ্কুক তর্কে যায় না। মদ্যপ অক্ষিপট মেলে অধরে মোহনীয় হাসি ফোটালো সে। তার কৌশলে গাঢ় প্রলুব্ধকর কণ্ঠ নামিয়ে ফিসফিস করে বলে, প্রথমবার হুবু বরের চোখাচোখি হয়েছিস, সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করবি না? তের বুক ধপ করে উঠল। তার হৃৎপিণ্ড বেগতিক হতে লাগলো ধীরে ধীরে। ততক্ষণে তাকে কথার জালে ফাঁসিয়ে জাঙ্কুক গাড়ি স্টার্ট করে চলল। গাড়ি চলতে আরম্ভ করলে তে আতকে উঠে, এই আপনি গাড়ি স্টার্ট করছেন কেন? আমি বাসায় যাব না বলে দিলাম। থামুন বলছি। বাসায় যাচ্ছি না আমরা। তাহলে কোথায়? কাজী অফিসে। আতঙ্কে যান
জিভে ডাকা চলে এলো তের। শিউরে উঠে বলল, আমি বিয়ে করব না। তৎক্ষণাৎ গাড়ির সামনের আয়নায় যেয়ে জাঙ্কুক তের চোখে চোখ মিলায়। এক মুহূর্তের জন্য তে জমে গেল বোধ হয়। তার শির দ্বারা বেয়ে অদ্ভুত চাপা শিহরণ বয়ে গেল। জাঙ্কুক ঠোঁটের কোণে দ্রুত হাসি ফুটিয়ে বলে, করিস না, শুধু 3 কবল বললেই চলবে। এই 3 কবলে আমি বাসর ঘরে তোকে শায়েস্ত করার অনুমতি পেয়ে যাব। তের অজস্র আজহারি কানে তুলল না জাঙ্কুক। 10 মিনিটের মাথায় গাড়ি গিয়ে থামায় কাজী অফিসের সামনে। শক্ত মুখে নেমে গিয়ে তের জন্য দরজা খুলে দাঁড়ালো। তে ভয়ে থরথর করে কাঁপছে। সে নামবে না। নীরবে অশ্রু ফেলে থম মেরে বসে রইল। তের তরফ থেকে কোনো রেসপন্স না পেয়ে জাঙ্কুক সিট বেল্ট খুলে চট করে কোলে তুলে নিল তাকে। তেকে এক প্রকার জোর করে জাঙ্কুক কাজী অফিসে নিয়ে ঢুকলো। সেখানে সাক্ষী হিসাবে জাঙ্কুকের কিছু বন্ধু বান্ধবরা ছিল। কাজে বিয়ে পড়াতে শুরু করতেই জাঙ্কুকের দেরি হলো না কবুল বলতে। কিন্তু তে কিছুতেই কবুল বলছে না দেখে জাঙ্কুক তের কানে ফিসফিসিয়ে বলে উঠল, 5 সেকেন্ডে কবুল না বললে আমি তোকে এক্ষুনি সবার সামনে চুমু খাবো। আইসওয়্যার। আর যে সেই না, একেবারে টেবিলের উপরে তুলে ওড়না সরিয়ে সব জায়গায়। ইউনো, আই এম হার্ড টু রেসিস্ট। জাঙ্কুক তের কানে অধর ছোঁয়াতে যেন হৃদয় থেমে গেল তের। ক্ষণিকের জন্য আতকে নিঃশ্বাস ফেলতে ভুলে গেল সে। কান ঝাঁঝা করে উঠল লজ্জায়। সে নীরবে চোখের পানি ফেলে অবশেষে 3 কবল বলেই ফেলল। এদিকে জাঙ্কুকের বন্ধু ইউনো, সেও মিষ্টি নিয়ে হাজির। বন্ধুর বিয়ে হয়ে গেছে দেখে সে চিৎকার করে উল্লাস প্রকাশ করছে। সবার মিষ্টি খাওয়া আর বিতরণের মাঝে সুযোগ বুঝে জাঙ্কুক চট করে তের চেয়ার টেনে নিজের কাছে নিয়ে নেয়। তারপর থুতনিতে আঙুল ঠেকিয়ে আবেদনময়ী গলায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কেঁদে কেঁদে কি হাল করেছিস তে? তবে তোর কান্না ভেজা মুখ দেখে আদরে লাগছে ভীষণ। এই মুখের মায়া পড়ে গেলে তো যখন তখন কাঁদিয়ে ছাড়বো। উইল ইউ বি এবল টু হ্যান্ডেল মি? আপনি এত নির্লজ্জের মতো আচরণ করেন কেন? ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ ডু টু মি। তোকে একটা চুমু খেতে ইচ্ছে করছে, খাবো? তে ভয়ার্ত গলায় বলে ওঠে না। বারণ করার সত্ত্বেও তেকে বুঝে ওঠার সুযোগ না দিয়ে জাঙ্কুক তের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর তার কোমল অধরের পাশে নিজের অধরের স্পর্শ দিয়ে সরে যেতে যেতে বলল, ক্ষুধার্ত মানুষের সামনে আহার ঝুলিয়ে টানা 1 সপ্তাহ দৌড়ের উপর রেখেছিস। এখন যখন হাতে নাতে পেয়ে গেছি তবে রেডি থাকিস। তোকে আমি এমনি এমনি হাতছাড়া করছি না, বুঝলি? কাজী অফিসে বরের চুমু খেয়েই তে মাথা করে স্বামীর বুকে হুমড়ি খেয়ে পড়ে। সামান্য চুমুতে অজ্ঞান হয়ে পড়ে হতভম্ব জাঙ্কুক। নিজের স্ত্রীকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। জাঙ্কুকের বাবার পেশা বেছিল বলে আজ অফিসে বসতে পারেনি তিনি। ফলে ফাইলপত্র আর প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে যেতে বাসায় হাজির হয়েছে তার সেক্রেটারি জিয়া। পৌঁছে দিয়ে সেক্রেটারি জিয়া যখন গাড়িতে উঠবে তার আগেই দেখেন গাড়ি থেকে কাকে যেন করে তুলছে জাঙ্কুক। মেয়েটাকে চিনতে পেরে চোখ ছানা বড়া হলো তৎক্ষণাৎ। এগিয়ে গিয়ে বিচলিত কণ্ঠে শুধায়, কি স্যার, তে মামুনি ঠিক আছেন তো? ঠিক আছে। ব্যাস গাড়িতে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুককে আড়ালে আবড়ালে তের যত্ন নিতে দেখে সেক্রেটারি জিয়া আবেগ প্লাবিত হলো। ভাই বোনের ভালোবাসা দেখে তার চোখ জুড়িয়ে যায়। তবে নিজের ছেলে মেয়ের কথা চিন্তা করতে তিনি বিষণ্ণ হন। দীর্ঘশ্বাস ফেলেন। টেনে টেনে আফসোসের সুরে বলেন, আপনাদের ভাই বোনদের কত মিল, তাদের কত আদর যত্ন করেন আপনি। আর আমার দামড়া ছেলে মেয়েগুলো এখনো কে কার কয়টা চুমু ছিঁড়ছে সেই সংখ্যা গুণে। জাঙ্কুক যেতে যেতে থমকায়। তেকে তার বোন বলে সম্বোধন করায় তার মেজাজ খারাপ হয়ে ওঠে। জিয়া সাহেব, তে আমার আপন বোন না, সে শুধুই আমার চাচাতো বোন। চাচাতো ভাই বোনের মাঝে কত মিল মহব্বত। আপনার তারিফ যত করি ততই কম। এর আগে এবার জাঙ্কুকের রক্ত টকবক করে ফুটতে লাগলো। তে এখন আমার বউ হয়। আপনার ছেলে মেয়ে দুটোকেও বিয়ে করে দিন। আবার তাদের আর তাদের সঙ্গীদের মিল মহব্বত দেখে নিজের খায়েশ মিটিয়ে নিন। মুহূর্তে নির্বাক হয়ে গেলেন জিয়া সাহেব। এইদিকে হঠাৎ বাসার বেল বেজে উঠল। লিজা ঘরেই ছিল তখন। দৌড়ে গিয়ে দরজা খুলতেই আতকে উঠে মা বলে সে চিৎকার দিয়ে ডাকতে লাগলো তার মাকে। জিন কাজে ব্যস্ত ছিলেন। বিরক্ত হয়ে আসতেই বেহুশ থেকে জাঙ্কুকের কোলে দেখে তিনি বিস্ফোরিত নয়নে চাইলেন। চেঁচামেচি শুনে ততক্ষণে জাঙ্কুকের বাবাও হাজির হলেন। জাঙ্কুক কাউকে তোয়াক্কা না করে ভারী কদমে নিজের কক্ষের দিকে এগিয়ে যেতে লাগলো। তাকে এগিয়ে যেতে দেখে দ্রুত অনুসরণ করতে লাগলো তার বাবা। এই অসভ্য ছেলে, কি করছো তুমি তের সঙ্গে? ওর মুখটা এমন দেখাচ্ছে কেন? আর মেয়েটা অজ্ঞান হলো কি করে? জাঙ্কুক স্বভাবত বেপরোয়া গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, সব দোষ আমার ঘাড়ে না চাপিয়ে যা প্রশ্ন করার তোমার আদরের তেকে ঘুম থেকে তুলে তারপর জিজ্ঞাসা করো। আনন্দে কবুল বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন মহারানী। জিন বিস্ময়ে মুখে হাত রেখে ঘাবড়ে গেলেন। তুই তেকে বিয়ে করেছিস? 2 দিন পর ঘরে তোমার ছেলের বউ আসার কথা ছিল।
কিন্তু আমার তো আশা ছিল না দেখে 2 দিন আগেই বিয়ে করে নিলাম মা। ইউ ওয়ান্ট মাইন্ড উইল ইউ? জাঙ্কুকের লাগাম ছাড়া কথায় উপস্থিত সকলে তাজ্জব বনে গেল। বাবা মায়ের হতবিমর মুখের দিকে চেয়ে লজ্জায় লিজা চোখ নামিয়ে ইতস্ত করতে লাগলো। বন্ধুর বেহায়াপনা আড়াল করতে এগুলো গলা খাকায় দিয়ে হাসার চেষ্টা করে, তারপর মাথা চুলকে আমতামতা করে বলতে লাগলো, কাজে অফিসে গিয়ে 1.5 ঘন্টা আগে আপনার ছেলে বিবাহ সম্পন্ন করেছে আন্টি। এই নিন মিষ্টি মুখ করুন। মিষ্টির প্যাকেটটা জিনের দিকে বাড়িয়ে দিতেই জাঙ্কুকের বাবা কড়া দৃষ্টিতে ফের ছেলের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কর্কশ স্বরে শোধায়, কোন সভ্য ঘরের সন্তানকে শুনেছ মেয়ে তুলে নিয়ে জোর জবরদস্তি করে বিয়ে করতে? হতচ্ছাড়া কোথাকার। তাকে লাই দিয়ে দিয়ে মাথায় না তুললে সে পালানোর মতো স্টেপ নিত না। তুমি কি মনে করো তেকে তুমি চুপি সারে টাকা দিবে আর আমি টেরও পাবো না? চোখ তির্যক রেখে মৌন রইলেন আরিম। বদ ছেলেটা তাকে কথায় কথায় জব্দ করে ফেলছে। এইদিকে জিন মাথায় হাত দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, ইউনো, এই ছেলের মাথা খারাপ মানলাম, তোমরা বুঝি তাকে থামাতে পারলে না? আপনার ছেলে আমাদের মাথায় বন্দুক তাক করে তার বিবাহের সাক্ষী হওয়ার জন্য থ্রেট দিয়েছে। আপনি যে কিভাবে এই বদমেজাজি উন্মাদ ছেলেকে 6টা বছর থেকে দূরে রাখতে পেরেছেন ভাবতেই আমার অবাক লাগে। ঘরের পরিবেশ ঠান্ডা হওয়ার কয়েক ঘন্টা পর তের হুঁশ ফিরল, তবে নিজেকে একা জাঙ্কুকের কক্ষে দেখতে পেয়ে গায়ে কাটা দিয়ে উঠল তার। যাকে আজীবন চাচাতো ভাই মেনে এসেছে তাকে এক্ষুনি বর মানতে ফের সংকোচবোধ হলো তার। দৌড়ে পালানোর চিন্তা মাথায় আসতে দেখতে পেল জাঙ্কুক বাথরুম থেকে বের হচ্ছে। সঙ্গে সঙ্গে সে ঘুমের ভান্ডারে শুয়ে পড়ল। মাথা মুছতে মুছতে জাঙ্কুক কেবল কোমরে টাওয়াল পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়। সে এসেই কাবার্ড খুলে নিজের কাপড় চোপড় বের করে বিছানায় রাখে। জাঙ্কুককে বিছানার কাছে আসতে টের পেয়ে হৃদস্পন্দন বেগতিক হয় তের। সামান্য চোখ খুলে নিজেকে সামনে নিতে গেলেই দেখে জাঙ্কুক প্যান্ট পরার জন্য টাওয়ালটা কোমর থেকে খুলে বিবস্ত্র অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। তে জোরপূর্বক চোখ বন্ধ করে নেয়। লজ্জায় বেহাল দশা। দেখে মন ভরেছে? উপভোগ করেছিস তো, নাকি আরো দেখবি? জাঙ্কুকের হাসকি কণ্ঠে তের বুক ধপ করে উঠল। পরক্ষণে তার কথা কানে আসতেই তে লজ্জায় নেতিয়ে এলোমেলো হয়ে পড়ে। তার মানে কি জাঙ্কুক ইচ্ছাকৃতভাবে তার সামনে এগুলো করছিল? কত বড় ইতর নির্লজ্জ বেহায়া। তে ঘুমে ভান ছেড়ে তার ওড়না ঠিক করে উঠে বসে, তবে তখনও জাঙ্কুক কেবল ট্রাউজারে। তে আবারও লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। তার বুকে অস্থিরতায় বেগতিক সঞ্চারণ। তাকে আড়ষ্ট করতে পেরে জাঙ্কুক ফুরফুরে হয়ে ওঠে। সে প্যান্টের জিপ টানতে টানতে তের দিকে দুষ্ট চোখে তাকায়। জাঙ্কুকের নীরবতায় থতমত খেয়ে গেল তে। আমি জেগে আছি সেটা আপনি জানলেন কিভাবে? আমার ধমকে তুই যাটুকু মানুষ হয়েছি, তোকে আমি চিনবো না তো কে চিনবে? জাঙ্কুক এগিয়ে এসে তার কাছে গিয়ে বসতি তের বুকে লজ্জারা হানা দিল। সে মুখ নত করে আড়ষ্ট ভঙ্গিতে বলে, দরজা খুলে দিন, আমার অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক চোখ কিঞ্চিত ছোট করে নেয়। প্রেয়সীর মুখের উপর পড়া কয়েক গাছে চুল সরিয়ে দিতেই নিঃশ্বাস ঘন ঘন হয়ে ওঠে তের। জাঙ্কুক খানিকটা ঝুঁকে চোখে চোখ রাখলো। মুখে অবাধ কাঠিন্য বিরাজ করছে। চোখের ভাষায় সুপ্ত রাগের আভাস নিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, ফেলফেল করে যে আমার ইজ্জত লুটতে তোর অস্বস্তি হয় না, শুধু আমি যা করি তাতেই তোর অস্বস্তি। ঢং করিস, চর মেরে দাঁত ফেলে দিব। তীর কপালে ভাঁজ পড়ে তৎক্ষণাৎ। সে অবিশ্বাস্য দৃষ্টি ফেলে রুক্ষ কণ্ঠে বলে, বানোয়াট কথা বলবেন না, আমি মোটেও আপনার দিকে ফেলফেল করে যাইনি। দুজনের উষ্ণ নিঃশ্বাস দুজনায় মিশে যাওয়ার মতো দ্রুত অবস্থান করছে তারা। কথার ছলে ফাঁসিয়ে জাঙ্কুক কবেই যে তার কাছে এসে পড়েছে টেরি পেল না তে। জাঙ্কুক মোহগ্রস্তের মতো প্রেয়সীকে এক নাগারে চেয়ে চোখের তৃষ্ণা মেটাতে চায়, অথচ যত চায় তাতেও চোখ ভরে না তার। তে নরম চোয়ালে জাঙ্কুকের রুক্ষ আঙুলে পরশ লাগতেই তে ধক করে ওঠে। সে শুকনো ঢোক গিলতে নিলেই জাঙ্কুক পুরোনা বেশিত নেত্রে তার গিবাদেশে চেয়ে হাত দিয়ে চোয়াল হতে গিবাদেশের 5 পয়েন্টে নামিয়ে আনে। তারপর আবেদনময়ী স্বরে শুধায়, তুই ঢোক গিললে কথা বললে তোর গলা এমন মোহনীয় ভঙ্গিতে ওঠানামা করে কেন বলতো? দেখি তোর গলা থেকে ওর না বাকি কথা আর বলতে পারলো না। তখনই তে খেপে বলে উঠল, ছি, আপনার চরিত্রে সমস্যা আছে। নাজুক তের অক্ষিপট কেঁপে উঠল। মুখে ঘৃণা বিতৃষ্ণা ছিটে ফোটাও নেই, অথচ সে লজ্জায় জাঙ্কুকের দিকে তাকাতেও পারছে না। ভয়ে উৎকণ্ঠায় রুদ্ধ শ্বাস হয়ে সরে যেতে গেলে জাঙ্কুক চট করে তাকে কাছে টেনে কোলে বসায়। কোনো দূরত্ব আর অবশিষ্ট রইল না তাদের মাঝে। অতিরিক্ত উষ্ণতার বিনিময়ে সময় থেমে গেল যেন।
বুকের প্রশস্ততায় চাপা লাগতে জাঙ্কুকের শিরা শিরায় উন্মুক্ত শিহরণের জাগরণ হয়। তেকে একান্ত করে কাছে পাওয়ার লোভে রন্ধে রন্ধে প্রলুব্ধকর দাবি জাগ্রত হয়। নিয়ন্ত্রণ খোয়ানোর দ্বার প্রান্তে পৌঁছে জাঙ্কুক ঘন ঘন নিঃশ্বাস ফেলে তীরের কপালে কপাল ঠেকায়। তীর যাতে দূরে সরে যেতে না পারে সেটা ভেবেই জাঙ্কুক তেকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। এই সমস্যার তুই ছাড়া আর কোনো সমাধান নেই। অ্যান্ড রাইট নাও আই এম রিয়েলি ডেসপায়ার্ড টু হ্যাভ ইউ। তাই আমার নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করিস না। বি এ গুড গার্ল অ্যান্ড সিট অন মাই ল্যাপ। লাজুক তে দিশেহারা হয়ে মুচড়ামুচড়ি করে সরে দিতে চাইল। লাজুক স্বরে মিনমিন করে বলে উঠল, ছাড়ুন আমায়। 2 ঘন্টা ধাওয়া করে মুরগি ধরার পর শিয়াল কি মুরগিকে এমনি এমনি ছেড়ে দেয়? অস্বস্তি হচ্ছে আমার। তে আবারও ছেড়ে যাওয়ার জন্য নড়াচড়া করতে লাগলে জাঙ্কুক চোখ বন্ধ করে গঙ্গালো। তবে তার পুরুষালী হাস্কি স্বরের গঙ্গানিতে বেদনার পরিবর্তে যেন অদীপ্ত উত্তেজনা, উদ্দীপনা আর আনন্দের আভাস। সে গভীর কণ্ঠে বলে, নড়াচড়া বন্ধ করতে। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ আর ডুইং টু মি। যেভাবে নড়ছিস তাতেই আমার আত্মা নিয়ন্ত্রণ কিন্তু দ্বার প্রান্তে এসে ঝুলছে। আমার যেতে দিন বলছি। যেতে দিয়ে কি হবে? তুই স্বামীর ঘর ছেড়ে অন্যত্র গিয়ে কতদিন বা থাকবি? বরং তুই যত পালিয়ে বেড়াবি আমি তত এক্সাইটেড হব। আমার ভার সামলাতে পারবি তখন? তে ঠোঁট তীর করে কেঁপে ওঠে। সে আধ বোঝা নেত্রে চেয়ে লাজুক স্বরে বলে ওঠে, আমাকে একটু সময় দিন প্লিজ। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার সময় লাগবে। জাঙ্কুকের চোখ দিয়ে কাঁপতে থাকা অধরে নিবদ্ধিত। তার প্রলুব্ধকর চোখের লাজুক দৃষ্টি আর নরম অধরের বিকম্পনে জাঙ্কুকের শির দ্বারায় শীতল শিহরণ বয়ে যায়। তীর আবেগপ্রবণ মুখের আবেদনময়ী চাহনিতে সে মুখ থুবড়ে পড়ে যেন। তীর অধরের তর্জনী চেপে ভরাট গলায় বলে ওঠে, এভাবে তাকাবি না তে। কিভাবে? দুষ্টমির ছলে হাসে জাঙ্কুক। তুই কি সিরিয়াস করছিস আমায়? মতি চমকে উঠল তে। একদমই না। তে বাকি কথা আর বলতে পারলো না। জাঙ্কুক তের অধরে নিজের অধর ছুঁয়ে দিল। তেকে নিজের সাথে আরো গভীরভাবে মিশিয়ে নিল। হাতের অবাধ্য বিচরণ তের জামা ভেদ করে ওদরে পৌঁছে গেল। তের যখন শ্বাস রুদ্ধকর অবস্থা তখনই জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তবে থেমে যায় না এখানেই। গিবা দেশে নিজের মুখমণ্ডল গুজে দেয় তার। জাঙ্কুক তার ভালোবাসার চিহ্ন এঁকে দেয় সেথায়। অবাধ্য হাতের স্পর্শ তের অত্যন্ত সংবেদনশীল স্থানে পৌঁছানোর আগে আতকে উঠে সে। ফলে জাঙ্কুককেও থেমে যেতে হয়। তার নরম বক্ষপিঞ্জরায় মুখ গুজে জাঙ্কুক তার পুষ্পতুল্য মিঠে ঘ্রাণ তৃপ্তি ভরে নাকে টেনে নেয়। 10 সেকেন্ড দিলাম। চান্স মিস হয়ে যাওয়ার আগে পালাতে পারলে পালা। আর যদি পালাতে না পারিস তবে আমি তোর মুখে কষ্টে পাটকে চোখে ব্লাইন্ড ফোল্ড লাগিয়ে হাত পা বেঁধে যা ইচ্ছে তাই করব। সো ইউ বেটার রানতে। ইউর টাইম স্টার্ট নাও। তে হতবাক হয়ে বিস্মিত দৃষ্টিতে তাকায়। পরক্ষণে তার কথা বুঝতে পেরে দূরে দূরে বুকে লাফিয়ে নেমে পড়ে। আর এদিক সেদিক না চেয়ে সে দৌড়ে জাঙ্কুকের কক্ষ থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক তের এই কর্মকাণ্ডে আপনা আপনি হেসে ওঠে। ক্লায়েন্টের সঙ্গে বসে প্রেজেন্টেশন দেখছিল জাঙ্কুক। অফিস টাইমে সে একনিষ্ঠ হয়ে কাজ করা পছন্দ করে। এই কথায় কোনো প্রকারের ডিস্টার্বনেস সে সহ্য করতে পারে না। তবে হুট করে তার ফোন জ্বলে উঠতেই গোমরা মুখে ফোনের দিকে চেয়ে আপনা আপনি নিখাত হাসি হাসে। আর জীবনে প্রথমবার জাঙ্কুকের ঠোঁটের হাসি দেখে উপস্থিত সকলে যেন তাজ্জব বনে গেল। তে 3 বার মিস কল দিয়েছে জাঙ্কুককে। তাই জাঙ্কুক কল ব্যাক করতে নির্বিকার চিত্তে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। জাঙ্কুক কল ব্যাক করতে ওপাশ থেকে মেডি নরম কণ্ঠ শুনতে পায়, আপনি কি 6 জোড়া কাঁচের চুড়ি, 6 জোড়া কানের দুল আর 6টা শাড়ি পাঠিয়েছেন আমার জন্য? হ্যাঁ, এগুলো একটা একটা করে 6 দিন পরে আমার সঙ্গে 6 বার ডেটে বের হবি। বিয়ের আগে তোর ঢঙের জন্য প্রেম করতে পারিনি, এখন তোকে ডেটে নিয়ে প্রেম করবো বুঝলি? তে মিনমিন করে বলে, বুড়ো বয়সে ভীমরতি। শাড়ি চুড়ি কানের দুল পছন্দ হয়েছে? শাড়ি আর দুল পছন্দ হয়েছে, কিন্তু আমি কাচের চুড়ি পরি না। তাহলে কি পরিস? অনলি ডায়মন্ড। ফুটানি কম কর। আপনি কি আমায় ইনডাইরেক্টলি ফকির বলেন? তোকে ডাইরেক্টলি ফকিরনি বলেছি। ফোনের ব্যালেন্স নেই বলে আমায় 3 বার মিস কল দিলি, আর যেই আমি ফোন দিলাম গলা বাড়িয়ে বলছিস ডায়মন্ড পরি। ফোনে ব্যালেন্স রাখিস না কেন? জাঙ্কুকের কথাকে কণ্ঠ উঁচিয়ে রাগান্বিত স্বরে বলে, একদম আমাকে ধমকাবেন না। উল্টো পাল্টা কাজ করলে কি আদর খাবো? কাচের চুড়ি পরিস না, স্বর্ণের চুড়ি লাগবে। কিন্তু স্বর্ণ পরলে তো বউ লাগবে তোকে। যেদিন আমার রুমে এসে আমার সঙ্গে থাকার মতো সাহস বুকে জোটাতে পারবি, সেদিন তোকে স্বর্ণের অর্নামেন্টস কিনে দেব। সিদ্ধান্ত কিন্তু তোর হাতে।
আপনার স্বর্ণ আপনি লাগিয়ে বসে থাকুন, আমার লাগবে না। শাড়ি চুরি করে রেডি থাকিস, তোকে নিয়ে বের হব। আর হ্যাঁ, লিপস্টিক লাগাবি না। কেন? ওটা লাগালে কি সমস্যা? আমার ফুল ওয়াইফ ফ্রেন্ডস আদরে তোর লিপস্টিক নষ্ট হয়ে যাবে, তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখলাম। আর লিপস্টিকে আদরের অথেন্টিক টেস্ট নষ্ট হয়ে যায়, সো ইউ বেটার নট ওয়ার লিপস্টিক। তে জাঙ্কুকের এমন বেহায়াপনায় তে রক্তস্রোতে শিহরণ টাব্বা করে উঠল। সে চোখ বন্ধ করে নিয়ে খট করে কল কেটে দেয়। তারপর অশান্ত বুকে হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আনমনে ঠোঁটে আঙুল বলিয়ে সে মিছে মিছে আগামীতে স্বরে উচ্চারণ করে, ঠোঁটে মরিচ লাগিয়ে যাব আমি, অসভ্য একটা। ওয়ার্ন করার সত্ত্বেও ঠোঁটে লিপস্টিক দিয়েছিস কেন? জাঙ্কুকের কঠিন গলার ভারী কণ্ঠে লাফ দিয়ে উঠল তে। শাড়ির সঙ্গে দুল পরবো, চুড়ি পরবো, মেকআপ পরবো, কিন্তু লিপস্টিক লাগাবো না? ফ্যাশন সেন্স আছে আপনার? তোকে মেকআপ করতে বলেছি আমি? যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। এত সুন্দর শাড়ির সঙ্গে রোগা সোগা কৌদুমার্কা চেহারা মানায়? জাঙ্কুক কয়েকবার আপাত মস্তক চেয়ে নিয়ে সঙ্গোপনে হাসে, তবে তেয়ের সামনে নিজের কঠোরতা অটল রাখে। তেকে ভাবান্তর হতে দেখে জাঙ্কুক এক নাগারে বশীভূত নেত্রে তেকে নিবেদিত করে, যেন মনে অজস্র প্রেম কবিতা রচনা করে নিবেদিত করেছিল তার নামে। অথচ মুখে তারিফের শব্দ আওড়ায় না সে। এগিয়ে গিয়ে তেয়ের জন্য গায়ে দরজা খুলে দাঁড়িয়ে পড়ে, তারপর গলা খাকাই দিয়ে পৌশালী কণ্ঠস্বর খানিকটা নামিয়ে মোহনীয় কণ্ঠে শুধায়, আমার কাছে ওই প্রসাদনী বিহীন কদুমার্কা চেহারাই ভালো লাগে। আই থিঙ্ক কদুতে ইজ মোর লাইকলি মাই টাইপ। জাঙ্কুকের ইনিয়ে বিনিয়ে প্রশংসা করার ধরনকে তে খোঁচামূলক ইঙ্গিত ধরে মুখ বাঁকালো। গাড়িতে উঠে তির্যক নেত্রে চেয়ে জাঙ্কুককে চেয়ে কটাক্ষ করে বলল, আর আপনিও আগাগোড়া সবটাই আবুল, যদিও আবুল ইজ নট মাই টাইপ। জাঙ্কুক জানালার নামানো কাছে দুহাত ভাঁজ করে রেখে খানিকটা ঝুঁকে দাঁড়ায়, তারপর আচমকা চোখ টিপে হাসকে স্বরে ফিসফিসায়, আমি আবুল হলে তুই বিলকিস, দেখি কাছে আয়। ব্যাস, কাছে আসার কথা শুনি তের বুক ধক করে ওঠে। লজ্জায় আড়ষ্ট হয়ে সে জানালার পাশ থেকে সরে গিয়ে কড়া চোখে তাকায়। খবরদার, খচ্চরের মতো এগিয়ে আসতে চাইলে আমি কিন্তু সত্যি বোমায় মরিচে ভেঙে আপনার ঠোঁটে লাগিয়ে দিব। জাঙ্কুক নির্বিকার চিত্তে ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর ইশারায় ফ্লাইং কিস ছুঁড়ে মারে। ফ্ল্যাট করা ভঙ্গিতে বলে, দিস, আমি আবার তোর অধরে অধর ডুবিয়ে মরিচের ঝাল কমিয়ে নিব। তে আড়ষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়। ততক্ষণে জাঙ্কুকও গাড়িতে উঠে বসে সিট বেল্ট পরে নেয়। আমি কিন্তু মজা করছি না, আমিও মজা করছিলাম না তে। সঙ্গে সঙ্গে তে টিফিন দিয়ে জাঙ্কুকের বাহুতে গুঁতো দিয়ে ওঠে। জাঙ্কুক সামান্য ব্যথায় চোখ ছোট ছোট করে নিলেও হাত সরায় না, বরং তের বুকের সামনে ধরে নিয়ে আবেশিত কণ্ঠে জানায়, আমার সবই তো তোর, ফুটো করবি না আস্ত রাখবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। জাঙ্কুক তের বিবাহিত জীবনের প্রথম ডিনার ডেট। রেস্টুরেন্টে আসার খুশিতে তে সামান্য ইফতার সেরেছে। জাঙ্কুকের পকেট খালি করতে গ্যাস্ট্রিকের ঔষধ গিলে এসেছে সে। জাঙ্কুক কেবলমাত্র একটা ডিশের অর্ডার দিল, তে গড় করে অর্ডারের তালিকা ভুলে গেল। তবে তার অর্ডার করা খাবারে একটা ডিশ খেতে না খেতেই হাঁপিয়ে উঠল সে। চেয়ারে হেলান দিয়ে অলস ভঙ্গিতে চিবোতে চিবোতে বলতে লাগলো, আমার পেট ভরে গেছে, আর একটু খেলে ফেটে যাবে, আপনি খেয়ে কমিয়ে দিন না। জাঙ্কুক তের কর্মকাণ্ডে হেসে চেয়ার টেনে নিজের কাছে নিয়ে এলো তেকে। সবার সামনে জাঙ্কুক আচমকা কাছে টেনে আনায় বেশ লজ্জা পেল তে, তবে ক্লান্ত হওয়ায় কিছু বলে না। আমি ডেজার্টের জন্য পেটে পর্যাপ্ত জায়গা রাখছি। তের ভুরু খানিকটা কিঞ্চিত হলো। ডেজার্ট? কিন্তু আপনি তো মিষ্টি কিছু খেতে পছন্দ করে না। এই ডেজার্ট আমার পছন্দের, মিষ্টি ফ্লেভারের, কিন্তু সুগার লেভেল হাই করে না। বলতো সেটা কি? এই ভুরু জোড়া কুচকে জিজ্ঞাসা করলো, কি? সঙ্গে সঙ্গে জাঙ্কুক চোখ টিপে ইশারায় ফ্লাইং কিস ছুড়ে, আপনি ভীষণ চেষ্টামি করতে জানেন। আদর ভালোবাসাকে চেষ্টামি বলতে নেই তে। যেদিন আমার ভালোবাসার লোভ লেগে যাবে মনে, সেদিন কিন্তু আমার চোখে হারাবি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সে দুজন লিফটে চড়ে নিচে নামছিল। লিফটে কেবল তারা দুজন থাকায় জাঙ্কুক কাঁধ দিয়ে তের কাঁধে ঝাঁকে দিয়ে ভুরু নাচায়, আমার ডেজার্ট কই? আশ্চর্য, বাইরে এত লোকের সামনে আমি আপনাকে কি করে চুমু খাবো? জাঙ্কুক তের সামনে এসে লিফটে হেলান দিয়ে দাঁড়ায়, তারপর তের পাশ দিয়ে হাতে রেখে তাকে আটকে নিল। খানিকটা ঝুঁকে হাসকি গলায় বলল, লিফটে শুধু আমি আর তুই তে, নিচ থেকে খাবি নাকি? আমি কোঅপারেট করব। খবরদার, লিপস্টিক নষ্ট হবে আমার। বাকি কথা বলার আগে জাঙ্কুক তার অধর তের অধরে মিলিয়ে দিল। দীর্ঘ সময় পর গির্বাদেশে মুখমণ্ডল ডুবালো। অধরের প্রগাঢ় স্পর্শ নামতে নামতে বক্ষপিঞ্জরার কাছাকাছি এসে পড়তেই তে থামিয়ে দিয়ে বলে ওঠে, আপনি জাস্ট একটার কথা বলেছিলেন। জাঙ্কুক তের বক্ষপিঞ্জরায় মাথা রেখে বলে ওঠে,
আপনি আপনি না বলে আমার সুন্দর করে ডাক। আমার নাম ধরে ডাকলে তোর দাঁত কি খুলে পড়ে যাবে? জাঙ্কুকের গভীর স্পর্শে তের শৈলের তুফান বয়ে যাচ্ছিল। উপায়ন্তর না পেয়ে সে অসহায় চোখে চেয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, জাঙ্কুক প্লিজ থামুন। তে সে মাই নেম অনস মোর। জাঙ্কুক। অতঃপর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। আপনার ঠোঁটের কোণে একটু লিপস্টিক লেগে আছে, মুছে দে। আমার মুছতে হবে কেন? আপনার হাত নেই? লাগাতে বারণ করা সত্ত্বেও তুই লাগিয়েছিস। দোষ তোর নয় তো কার? আমার কাছে টিস্যু নেই। তোর শাড়ির আঁচলে মুছে দে। আজব, শাড়িতে লিপস্টিক মুছে শাড়ি নষ্ট করবো? সরুন তো। জাঙ্কুক নির্বিকার ভঙ্গিতে অধরের দিকে তর্জনী ঘুরিয়ে ইশারা করে বলে উঠল, একটা নষ্ট করলে আরো 100টা কিনে দেবো। পকর পকর কম করে লিপস্টিক মুছ। আগাতা থেকে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে নিতে হলো। অসভ্য লোকটার মাথায় কখন কি আসে বলা যায় না। পরে লিপস্টিক মুছে না দেওয়ার ছুতো ধরে আবার না জানি কি হেনস্থা করে বসে। এরই মধ্যে চাঁদ রাতও ঘনিয়ে আসলো। আনন্দের শোরগোল শোনা যাচ্ছে দূর থেকে। ঈদের ছুটিতে সকলে এখন বাড়িতে এসেছে। তে তার কাজিনদের সঙ্গে বসে মেহেদি দিচ্ছিল হাতে। তখনই পেছন থেকে বলে উঠল, নাতিনের নতুন নতুন বিয়ে হয়েছে, হাতের মাঝখান দিয়ে স্বামীর নামখানা সুন্দর করে লিখে দাও তো। চুপ করে যাও তো দিদুন, আর কোনো নামটাম লিখবো না। উনি তের কাজিন বলে উঠল, তাহলে বাসায় এসেই কেন এদিক ওদিক নজর দিচ্ছিলি? সেই আসার পর থেকেই দেখছি তোর চোখ কাকে যেন দেখার জন্য বেকুল হয়ে খুঁজছে। আমার চোখ বড় মাকে খুঁজছিল। বড় মা নয়, বড় মায়ের ছেলেকে খোঁজা হচ্ছিল বল। তখন আবারও দিদুন বলে উঠল, ধুর মাইয়া, হাতে স্বামীর নামে মেহেদি পড়লে দেখবি স্বামী হাত দেখার বাহানায় আদর করার জন্য কাছে কাছে থাকবে। মিল মহব্বত থাকলে বোঝাপড়া ভালো হয়। আর পুরুষ মানুষের মন ভালো রাখার কৌশল রপ্ত করতে জানলে সব আবদার করা যায় বুঝলি। সবার সামনে এমন আদরের প্রসঙ্গ তোলায় তে স্তব্ধ নির্বাক, লজ্জায় কান ঝাঁঝা করছে। সবার জ্বালাতনে সে অতিষ্ঠ হয়ে গাল ফুলিয়ে অস্পষ্ট কণ্ঠে মিনমিন করে, তোমার নাতির কাছে আমার কোনো আবদার করার নেই। তাদের কথার মাঝেই তের হাতে জাঙ্কুকের নামটা লিখে দেওয়া হলো। তুমি তোমার নাতির মতো নির্লজ্জ দিদুন, তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। ততক্ষণে মেহেদি লাগানো শেষ। তাই দিয়ে রাগ করে উঠে বের হয়ে যেতে ধাক্কা খেলো জাঙ্কুকের বুকে। তবে ভাগ্যক্রমে তের হাতের মেহেদি নষ্ট হলো না। দুজন দুজনের চোখে কিছুক্ষণ চেয়ে রইল। জাঙ্কুক সুযোগ পাওয়া মাত্রই তেকে টেনে নিজের রুমে আটকে নেয়। তারপর মেহেদি রাঙানো হাতটা নিজের সামনে ধরে নামটা দেখে মিটমিটিয়ে হাসে। আমার নাম ধরে ডাকতে লজ্জা, আমার নাম হাতে লিখতে লজ্জা। এত লজ্জা দিয়ে কি করবি? তার চেয়ে বরং বাচ্চা কাচ্চা পয়দা করে আমার বাচ্চার বাপ বলে ডাকিস, পারবি তো? তে হাতটা আড়াল করে নিয়ে কঠিন গলায় বলে ওঠে, অসভ্যর মতো কথা বলবেন না। ওকে, তুই কি ইনডাইরেক্টলি কোনো কথা না বলে সোজা বাচ্চা কাচ্চা ডাউনলোড করার কাজে নেমে পড়তে বলছিস? ইউনো, আই এম অলওয়েজ রেডি ফর দ্যাট। জাঙ্কুক চোখ টিপে তার কাছে ঝুঁকে আসে কিছুটা। তবে তে ততক্ষণে আলগোছে সরে যেতে চাইলো। সে 2 কদম পা বাড়িয়ে দিতেই জাঙ্কুক খপ করে তার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। দুজন দুজনের এতটা কাছে যে যে কোনো মুহূর্তে অঘটন হয়ে যেতে পারে। ছাড়ো না মায়, মেহেদি নষ্ট হবে। মাত্র হাতে পেলাম, এত সহজে ছাড়ছি কি? জাঙ্কুকের গম্ভীর হাসকি টোনে তের ঘোর লেগে গেল। তে নিজেকে সামনে নিয়ে মাথা ফিরিয়ে প্রসঙ্গ পাল্টে শোধায়, এখানে কেন নিয়ে আসলেন আমায়? জাঙ্কুক তার কাঁধে থুতনি রেখে বিছানায় থাকা একটা বড় বক্স দেখিয়ে বলে, ঈদের গিফট দেওয়া হয়নি তাই ডেকেছি। গিফটের কথা শোনা মাত্রই তের মুখে হাসি খিলে গেল। জাঙ্কুকের থেকে সরে গিফটের প্যাকেট খুলতে ঈদের ড্রেস, জুতো, এক্সেসরিজ, পারফিউম, লিপস্টিক, অন্যান্য প্রসাধনী দেখতে পেল সেখানে। মেয়ে মানুষ এগুলো দেখলেই হোঁচট খেয়ে যায়। তাই খুশিতে গদগদ হয়ে আনন্দিত গলায় বলে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জাঙ্কুক গিফটের বক্সটা বন্ধ করে দিয়ে তের দিকে তাকিয়ে বলে ওঠে, স্বামীর তারিফ এভাবে করতে হয় না, কাছে এসে জড়িয়ে ধরে আদর করে তারপর থ্যাঙ্কস বলতে হয়। পারবো না। জাঙ্কুক শোকাহত ভঙ্গিতে বুকে হাত রেখে চুকচুক করে আফসোস করে, আফসোস আমার ইফোর্ট কারো চোখে পড়ে না। এক একটা জিনিস কত ভালোবেসে বাছাই করলাম ম্যাডামের জন্য, আর ম্যাডামের ধন্যবাদ বলতেও লজ্জায় জিভ খুলে পড়ে যাচ্ছে। জাঙ্কুক কথা শেষ করার আগেই জলদি তার গালে চুমু খেয়ে ঝড়ের গতিতে দৌড়ে পালালো। ঘটনার আসম্মিকতায় জাঙ্কুক স্তব্ধ। এটা কি নিজের ভ্রম ছিল, নাকি আসলেতে প্রথমবারের মতো নিজ থেকে এটা করেছে? ঈদের নামাজের জন্য তৈরি হয়ে জাঙ্কুক রেডি হয়ে খাবার টেবিলে বসে আছে। টেবিলে অনেক রকম খাবার রাখা আছে, সে এসব ধরেও দেখে না। জাঙ্কুক খেলো না বলে জাঙ্কুকের মা ভীষণ অবাক হলো।
অবশ্য তার না খাওয়ার বিশেষ কারণ হলো তে। সকাল সকাল ঘর থেকে গোসল সেরে সে তাদের বাসায় এসেছিল। বাসায় এসে যেভাবে কাজিনের রুমে ঢুকেছে আর বের হয়নি। জাঙ্কুক ভেবেছিল নামাজ পড়তে যাওয়ার আগে বউকে দেখে তারপর নামাজ পড়তে বেরোবে, কিন্তু তার হলো কই। তার পাশে বসে নাস্তা সেরে নিল। সে পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল শুধু। ছেলের চোর নজর তার চোখ এড়ায় না, তাই সে ছেলের দিকে চেয়ে বলে, চোখ দিয়ে দরজা ফুটো না করে জিজ্ঞাসা করলেই পারতে। জাঙ্কুক চোখ ছোট ছোট করে পাল্টা জবাবে গম্ভীর স্বরে বলে, তুমিও তো এর মতো অত নাটক না করে বললেই পারো। ওরা সাজছে। কি এমন সাজছে যে বাইরে আসার সুযোগ পাচ্ছে না? ওদের সাজতে সাজতে দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে, তবুও সাজ থামবে না। তাই তেকে দেখার আশায় বসে না থেকে ঈদগাহে চলো, সময় প্রায় হয়ে আসছে। জাঙ্কুকের মেজাজটা চটে গেল সঙ্গে সঙ্গে। সে তেকে দেখার আশায় এতক্ষণ বসেছিল, আর তে তাকে ছাড়ে আনন্দ ফুর্তি করছে ভাবতে গা জ্বলে উঠল। তেকে দেখার বাহানা সে কিছুক্ষণ ভেবে চিনতে মাথায় ফোন দিয়ে আটলো। তারপর ইচ্ছে করে জায়নামাজটা চেয়ারের উপর রেখে বাসা থেকে বেরিয়ে গেল। দোতলা সিঁড়ি বেয়ে নেমে যখন জাঙ্কুক নিচতলায় নামলো, তখন তার মাকে ফোন করে বলে, মা, জায়নামাজটা চেয়ারের উপর ফেলে এসেছি, তেকে বলো দিয়ে যেতে। ও তো রেডি হচ্ছে, আমি নিয়ে আসবো। না, ওকেই বলো, সর্বোচ্চ 2 মিনিট লাগবে, তাই চট জলদি ওকে পাঠাও। অতবার তেকে জায়নামাজ নিয়ে নামতেই হলো। তবে নিচে নেমেই ঘটলো আরেক বিপত্তি। বাড়ির উঠোনে তার বাবা, চাচু, বড় চাচা সকলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে পুরনো বাড়ির কয়েকজন চাচারাও দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে সে জাঙ্কুকে কি বলে ডাকবে ভাবতে অজ্ঞান হওয়ার দশা। উঠোন থেকে কিছুটা দূরে ভবনের গেটি থমকে দাঁড়াইতে কোন রকমে মুখ খুলে ডাকলো, এই যে শুনছেন? তের কোমল কণ্ঠের মিষ্টি সুর জাঙ্কুকের শ্রবণ ইন্দ্রিয়ে আসতেই রাগ গলে পানি হয়ে গেল। তার রন্ধে রন্ধে বজ্র বেগের শিহরণ টকবক করে উঠল। তের দিকে ফিরে তাকাতে গিয়েও নিজেকে থামিয়ে নিল সে। এদিকে লজ্জাতে চোখ ঘোটাতে পারছে না। মাথা ইয়া বড় ঘুমটা টেনে এসেও লজ্জায় মরি মরি অবস্থা। সে আরো কয়েকবার ডাকে জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুক কোনো সাড়া দিচ্ছে না। আপনার জায়নামাজ নিয়ে এসেছি, একটু তাকান। আপনি কি ইচ্ছে করে তাকাচ্ছেন না? জাঙ্কুক এমন ভান করে দাঁড়িয়ে রয় যে তের কথা শুনলই না। আর তে অসহায় চোখে তাকে ডেকেই চলল। তাকে এমন নির্বিকার চিত্তে বুকে ভাঁজ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরামের মেজাজ বিগড়ে গেল। সে চোখ রাঙিয়ে শাসন সুলভ কণ্ঠে বলল, মেয়েটা এত করে ডাকছে, তবুও সায় দিচ্ছ না কেন? কে কাকে ডাকছে? অভিনয় কম করো। ইচ্ছে করে জায়নামাজটা ফেলে তেকে এখানে নামালে, আর মেয়েটা এত কষ্ট করে নেমে আসলো তোমার জন্য, তাও সায় দিচ্ছ না? কত বড় বেয়াদব তুমি! একজন সুস্থ সবল মানুষের দোতলা সিঁড়ি বেয়ে নামতে কষ্ট হওয়ার কথা না। আর তোমার আদরের ভ্রাতু পুত্রী চাইলে আমাকে অন্য সবার মতো নাম ধরে ডাকতে পারতো। আমার নাম মুখে আনতে ওরা তো দ্বিধা কেন? আমি কি বাঘ ভাল্লুক? ভুলে যেও না, তুমি একসময় বাঘ ভাল্লুকের চেয়েও বড় আতঙ্ক ছিলে। কারণে অকারণে ধমকের উপর রাখতে, আর বড় ভাই বলে ডাকতো মেয়েটা তোমায়। মানিয়ে নিতে একটু সময় দিতে হবে, তাই না? আরেমের মুখে ভাই ডাক শোনা মাত্রই জাঙ্কুকের মেজাজটা ভালো রকম চটল। দাঁতে দাঁত চেপে বেগা সুরে আপনা আপনি আওড়ায়, সময় মায়ের ফুট। ততক্ষণে আচমকা তে মুখ ফসকে জাঙ্কুককে জাঙ্কুক ভাইয়া বলে ডেকে ফেললো। ব্যাস, এই নামটা মুখে শোনা মাত্রই জাঙ্কুকের রক্ত টকবক করে ফুটতে শুরু করে। সেই রক্ত চোখে ঘাড় মস্কে পিছনে তাকায়। তে ভয়ে 2 কদম পিছিয়ে গিয়ে কাঁদো কাঁদো স্বরে মাপ চেয়ে বলে, সরি। মুখ ফসকে ভাইয়া বেরিয়ে গেছে। জাঙ্কুক, আপনার জায়নামাজটা নিয়ে এসেছি। জাঙ্কুক ছো মেরে জায়নামাজটা নিয়ে তীর্যক নেত্রে চেয়ে কর্কশ স্বরে বলে, শুধু নামাজটা পড়ে আসি, তারপর রুমের দরজা আটকে তোর ভাইয়ে ভাইয়ে ডাক আমি ছুটাচ্ছি। বললাম তো, মুখ ফসকে বেরিয়ে গেছে। রিয়েলি সরি, মেজাজটা এমনিতেই পিছিয়ে আছে। আরো খারাপ না চাইলে বউয়ের মতো করে মাপ চা, আর না হয় দূর হ। তীর ভয়ে ওড়না খামচে ধরে জাঙ্কুকে রাগ নিয়ন্ত্রণে আনার জন্য। জাঙ্কুক সেদিন যেভাবে মাপ চাইতে বলেছিল, তীর ঠিক সেভাবে মাপ চাইলো। তবে লজ্জায় সে জান শব্দটা বলতে পারলো না। সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। জাঙ্কুক বুকে হাত ভাঁজ করে রেখে কাট কাট স্বরে বলে, হয়নি। লজ্জাতে জান ডাকতে পারলো না, তাই প্রসঙ্গ পাল্টে লাজুক গলায় নিভু নিভু কণ্ঠে বলে, ঈদ মুবারক। তীরের এই অবস্থা দেখে জাঙ্কুকের রাগ অনেকটাই কমলো। ঈদ মুবারক বলতে তোর এতক্ষণ লেগেছে? সরি, আর কত মাফ চাইবি? যতবার ভুল করেছি ততবার। আই এম নট অ্যাকসেপ্টিং ইউর অ্যাপোলজি। কেন? কারণ তুই নিজের ভুল শুধরাতে জানিস না। বাসায় আসার পর আমার সাথে দেখা করিসনি কেন? তুই ভাবান্তর কণ্ঠে জিজ্ঞাসা করলো।
দেখা করতে হবে? ঈদের দিন স্বামীর সঙ্গে দেখা করতে হবে না বলছিস? আচ্ছা হবে হবে, আজকে থেকে মনে রাখবো। ঈদ মোবারক বলেছিস, কোলাকুলি করবি না? তের মুখের সামনে পড়া কয়েকটা চুল কানের পিছনে গুজে আবেগ ঘন কণ্ঠে বলে উঠল। তে লজ্জা পেল ভীষণ। ভাগেন, আপনি না নামাজ পড়তে যাচ্ছিলেন? আমি আসার আগে সব কাজ শেষ করে সেজে গুজে বউয়ের মতো করে আমার রুমে বসবি, এসে তোকে মন ভরে দেখবো। জাঙ্কুকের গভীর কণ্ঠে তের হৃৎপিণ্ড থেমে গেল বোধ হয়। সে জাঙ্কুকের চোখে চোখ রেখে নীরবে সম্মতি জানায়। তারপর জাঙ্কুক চলে যাওয়ার জন্য কয়েক কদম বাড়িয়ে যেতেই সে মিনমিন করে বলে, সাবধানে যাবেন। নিজের কথা নিজেই ভরকে গেল সে। আর তার কথা শুনে জাঙ্কুক স্তব্ধ, হৃদয় অনবদ্য সুরে ঝংকার তুলল কানে। যেই পেছন ফিরে তেকে দেখবে তার আগে তে লজ্জায় দৌড়ে পালালো। এক ছুটে সে দোতলায় উঠে এসে দরজা আটকে পিঠ ঠেকিয়ে রাখে। তারপর নিজের হাতে মুখ লুকায়। এ লজ্জা। ঈদের নামাজের পর জাঙ্কুকদের বাসায় একজন বিশেষ মেহমান এসেছে। আর সেই বিশেষ মেহমানের অনাকাঙ্ক্ষিত আগমনে তের মুখ জোড়ে অমাবস্যার ভার নেমেছে। কারণ সে তার কাজিনের হুবর আর তার স্কুলের শিক্ষক। এমন দুলাভাই জুটেছে তার কপালে যে দেখলেই মাথা ঘুরে যায়। সে যখন বসার ঘর থেকে বের হচ্ছিল, ঠিক তখনই জাঙ্কুক দরজা খুলে বাসায় প্রবেশ করছিল। নামাজ ছেড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাত্র ফিরল। তবে এভাবে তার আদেশ অমান্য করে তেকে ঘুরঘুর করতে দেখে নিচু স্বরে খেকিয়ে বলে উঠল, তোকে না রুমে বসতে বলেছিলাম? জাঙ্কুকের আসম্মিক আগমনে তে লাফ দিয়ে চমকে উঠে বুকে হাত রাখলো। তবে মুহূর্তে চোখ গরম করে তর্জনী তুলে শাসালো জাঙ্কুককে। একদমই ধমকাবে নামায়। আমি কি সেদে স্যারকে নাস্তা দিতে এসেছি? বড় মা জোর করে পাঠিয়েছে আমায়। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করুন। ক্রোধ তেকে ঠান্ডা করতে জাঙ্কুক চট জলদি তার ভালোবাসার স্পর্শ তের গালে এঁকে দিল। সঙ্গে সঙ্গে সে ঝড়ের বেগে সরেও গেল। তে ভেবা চাকা খেয়ে গেল। ভাগ্যিস কেউ দিকে তাকায়নি। জাঙ্কুক ঘাড় চুলকে পকেট থেকে দুটো বড় বড় চকলেট বার এগিয়ে দিয়ে তেকে আদরে কণ্ঠে বলে, ঈদের দিনে মিষ্টি মুখে দিন শুরু করতে হয় তে। চকলেট বার পেয়ে তে মহা খুশি। আপনি তো সেই কবে উঠেছেন, আর এখনো নাস্তা মুখে তুললেন না? এখন খাবো বললে কি নাস্তা দিবি তুই? কেন দেব না? বলুন কি খাবেন? পায়েস, ক্ষীর, ফিরনি কোনটা খাবেন বলুন, আমি এনে দিচ্ছি। জাঙ্কুক তের কানে ফিসফিসিয়ে বলে ওঠে, নাস্তার মেন কোর্সে আজ তোকে খাবো। রুমে গিয়ে বস, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে আসছি। বলে জাঙ্কুক চোখ টিপে তের পাশ কেটে বসার ঘরে চলে যায়। আধ ঘন্টা পর জাঙ্কুক কথাবার্তা শেষ করে রুমে প্রবেশ করলো। জাঙ্কুকের পায়ের শব্দে তের বুক তোড়পাড়। বিছানা থেকে নেমে বউ বউ অনুভূতি নিয়ে মাথায় ঘোমটা টেনে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায় সে। তারপর সুন্দর করে পায়ে সালাম করে। কত দিতে হবে? আপনি চাইলে সালামিতে আমায় আপনার ক্রেডিট কার্ড দিতে পারেন। তোকে ক্রেডিট কার্ড দিলে 2 দিন পর রাস্তায় থালা নিয়ে বসতে হবে আমার। 5,000 হবে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওঠে। অবুঝ বউর এইটুকু নাজুক মন রাখাতে জাঙ্কুক আরো 2,000 টাকা বাড়িয়ে দেয়। এবার ঠিক আছে? তে মাথা নাড়িয়ে হে বলতে না বলতেই জাঙ্কুক এক টানে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর তের হাতটা তার কাঁধে নিয়ে মোহনীয় গলায় বলে উঠল, আই এম স্টার্ভিং, হোয়ার ইজ মাই মিল? তে নাস্তা টেবিলে রাখা আছে, সেখান থেকে খেয়ে নিন। আর আপনার সাথে আমার লেনদেন ক্লিয়ার, তাই আর কাছে ফিরবেন না। আজকে চললাম। তে চলে যেতে নিলেন জাঙ্কুক আরো গভীর ভাবে তেকে নিজের সাথে মিশিয়ে জিজ্ঞাসা করে, নাটক করিস? আমার চুমু না খেয়ে কোথায় যাবি? হুটহাট জাঙ্কুকের ভাব আবেগের পরিবর্তনে ভেবা চাকা খেয়ে গেল তে। তাই চোখ ফিরিয়ে নিয়ে আড়ষ্ট কণ্ঠে বলে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে, আবার লাগিয়ে নিস। আর শোন, আজ থেকে আমার সঙ্গে আদর ভালোবাসার প্র্যাকটিস শুরু কর। আয়ত্তে চলে আসলে লজ্জা এমনি এমনি উদাও হয়ে যাবে। বলিষ্ঠ হাতের অবাধ্য বিচরণ তের পৃষ্ঠ জুড়ে আঁকিবুকি করছে। নিঃশেষে তার বেলাগাম স্নায়বিক দুর্বলগ্রস্ত হয়ে হাত ঘামতে লাগলো। আমতামতা করে বলল, ছাড়ুন তো, অশ্লীল পুরুষ কোথাকার। আস্তে আস্তে করতে গিয়ে তে ব্যালেন্স হারিয়ে ফেললো। আচমকা পা ফিসলে জাঙ্কুককে নিয়ে বিছানায় ধপ করে পড়ে গেল দুজন। বিস্মিত হয়ে জাঙ্কুকের বুকে লেটে রইল তে। হুশ ফিটে মাথা তুলে দেখে জাঙ্কুক আবেগঘন দৃষ্টিতে চাইছে তের দিকে। জাঙ্কুকের তীক্ষ্ণ চোখের ভাষা অব্যক্ত ভালোবাসার আকাঙ্ক্ষার তীব্রতা জাহির করছিল তার নিকট। সে তের ওড়না মাথা থেকে ফেলে বক্ষ পিঞ্জরা থেকে সরিয়ে দিতে খাসগুলো স্পষ্ট হচ্ছিল। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের রক্তস্রোত টকটকে শিহরণ দৌড়তে আরম্ভ করলো। আমাকে কাছে আসতে দিস না, ছুতে দিস না। তাহলে আমার সামনে এত বড় গলার জামা পরিস কেন? ইচ্ছে করে পরিনি, কিনার সময় এত বড় গলা দেখলে অন্য জামা কিনে নিতাম।
জাঙ্কুক নিজের কামনার অনিবার্য দহন সে আর নিতে পারছে না। সে তেকে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নিয়ে তেকেও বোঝাতে চাইছে সে কতটা তেকে চায়। মুহূর্তে তের শরীর কেঁপে ওঠে, ভীষণ গরম লাগছে তে। তে জাঙ্কুককে উপলব্ধি করতে পারছে, লজ্জায় লাল হয়ে নিবু নিবু কণ্ঠে জানায় মেহমান আছে বাসায়, বড় মা আপু পাশের ঘরে। আবেগ আচ্ছন্নতায় জাঙ্কুকের চোখ জলজল করে উঠল। এই যেন তের নীরব সম্মতি। এখন কোনো অজুহাত দিস না, আমি জানি এখন বাসায় কেউ নেই। গরম লাগলে গোসল করুন, তবু এসব বলবেন না, আমার লজ্জা করে। তোকে বিয়ে করার পর থেকেই তো কোল্ড শাওয়ারের উপরে আছি, আজকে কোল্ড শাওয়ারও কাজ হয়নি, আবার শাওয়ার নিয়ে আসুন। জাঙ্কুক তের বক্ষ পিঞ্জিরায় নিজের ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে উঠল, আমি অনিয়ন্ত্রিতভাবে অবধারিতভাবে তোকে কাছে টানার তীব্র আকাঙ্ক্ষায় জ্বলছিতে। আমি অধৈর্য হয়ে উঠছি, প্রতিটা মুহূর্তে নিজেকে তোর কাছে আরো গভীরভাবে হারিয়ে ফেলছি। এই ধুকধুকানি বেড়ে গেল। উত্তর দিতে চেয়েও পারল না জাঙ্কুককে, কারণ জাঙ্কুক তার আগেই তার অধরে নিজের অধর ডুবিয়ে দিয়েছে। কেউ আর জাঙ্কুককে বাধা দিল না, আর এটি যেন জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার। তিনি সারা দেশে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। চাপা গঙ্গানের শব্দ ঘন্টার পর ঘন্টা কক্ষের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হলো। দুজনের উষ্ণতা আর শ্বেত আচ্ছন্ন সুরভি তরঙ্গ মিলিত হয়ে একে অপরের মাঝে হারিয়ে গেল। শেষ প্রহরে নিস্তব্ধ কক্ষের মেঝেতে কাপড়ের আচ্ছাদন অবহেলায় পড়ে রইল। জাঙ্কুকের ভালোবাসায় কাহিল হয়ে তে ঘুমে তলিয়ে গেছে। তার সর্বাঙ্গে জাঙ্কুকের দেওয়া ভালোবাসার চিহ্ন বয়ে আছে। জাঙ্কুক সেই ভালোবাসার নিদর্শনগুলোতে আলতো করে নিজের ভালোবাসার পরশ এঁকে দেয়, তারপর কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দিয়ে তেকে নিজের বুকের মাঝে মিশিয়ে নেয়। তোকে যত গভীর রূপে অন্বেষণ করি, তোর ভিতরে ডুবে যাই, তুই ততই আমায় উন্মত করে তুলিস। আমার মানসিক স্থিরতা কম্পোস্ট লাইফকে ভেঙে গুঁড়িয়ে দিতে তোর চোখের চাহনি যথেষ্ট দে। হয়তো তেও জাঙ্কুকের বিড়বিড় কণ্ঠস্বর শুনতে পেল। সে জাঙ্কুকের গালে নিজের অধরের স্পর্শ দিল। যাক, অবশেষে দুজনের মিলন হলো। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর শেয়ার করতে তো একদমই ভুলবে না তোমার বান্ধবীদের কাছে।